হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টেক্সট বুক বেঙ্গলি। তোমাদের সকলকে স্বাগত জানাই টেক্সট বুক বেঙ্গলিতে। আজ তোমাদের জন্য আরো একটা ক্লাস নিয়ে কিন্তু আমি চলে এসেছি, রেগুলার সি এর ক্লাস। তবে আজকের ক্লাসটা একটু অন্যরকম, তার কারণ তোমরা রেগুলার প্রত্যেকদিন সকাল 7:30টার সময় আমার ক্লাস দেখতে পাও। তো অ্যাকচুয়ালি আমি যেহেতু একটুখানি একদিন ছুটিতে থাকবো, তো সেই জন্য তোমাদের যাতে রেগুলারিটিটা নষ্ট না হয়, যেটা আমি আগেও করেছি এবং বলেও আসি যে যে কোনো জিনিস রেগুলারিটি মেনটেন করাটা ভীষণ দরকার। তো সেই জন্য তোমাদের ক্লাসটা কিন্তু আমি রেকর্ড করে দিয়ে যাচ্ছি এবং অবশ্যই তোমরা কিন্তু ক্লাসটা পুরোটাই দেখে নেবে, কারণ এই আপডেট কোয়েশ্চেন গুলো কিন্তু রয়েছে। তো চলো শুরু দেরি না করে শুরু করা যাক, যেটা হচ্ছে 5th ফেব্রুয়ারি যে সমস্ত ইম্পর্টেন্ট নিউজ গুলো রয়েছে বা কারেন্ট অ্যাফেয়ার্স বলতে পারো, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথম প্রশ্ন, আজকে কোনো রিভিশন থাকবে না, আবারও বলছি, বাট যে কটা কোয়েশ্চেন আছে এবং যার ডেসক্রিপশন আমি দিয়ে থাকি প্রত্যেকটা কিন্তু সবাই খাতায় নোট করে নেবে, কেমন? তো চলো, প্রথম প্রশ্ন কি বলছে। হরিয়ানাতে সুরাজকুন্ড মেলায় কোন রাজ্য অংশীদারিত্ব করছে? দেখো, কিছু কিছু ফেস্টিভ্যাল থাকে যথারীতি। আমার এই পেন সিলেকশনের ক্ষেত্রে আমাকে একদম মানে সময়, হ্যাঁ, সেটা হচ্ছে যখনই কোনো বড় মাপের ফেস্টিভ্যাল হয় তার পাশাপাশি কিন্তু কিছু কি পার্টনারশিপ স্টেট বলো বা কান্ট্রি হিসাবে থাকে। তো এবছর কিন্তু কি উত্তরপ্রদেশ কিন্তু হরিয়ানার কোথায় হয়? হরিয়ানার কোথায় হয় সেটা হচ্ছে ফরিদাবাদ। ফরিদাবাদ, হরিয়ানার ফরিদাবাদে কিন্তু এই সুরাজকুট মেলা অনুষ্ঠিত হয়। এবং এছাড়াও যদি দেখি, এই হরিয়ানাতে কিন্তু হরিয়ানার গুরুগ্রামে কি অবস্থিত? হরিয়ানার গুরুগ্রামে রয়েছে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের হেডকোয়ার্টার গেল। এবং এই মেলাটা, এটাকে অ্যাকচুয়ালি বলা হয় কিন্তু আর্ট মেলা, বলতে পারো একটা আর্ট মেলা এবং এক প্রকার এক্সিবিশন। এবার এই এক্সিবিশন কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলের হয় এবং এটাকে এখানে যে কান্ট্রি আর কি কন্ট্রিবিউট করেছে, কোন কান্ট্রির ক্ষেত্রে যদি বলি সেটা হয়ে যাবে ইজিপ্ট। ইজিপ্ট কান্ট্রি কিন্তু এখানে কন্ট্রিবিউট করছে। এবং এছাড়াও উত্তরপ্রদেশ ছাড়াও কি অন্য কোনো স্টেট রয়েছে? হ্যাঁ, উত্তরপ্রদেশ ছাড়াও কিন্তু রয়েছে মেঘালয়। মেঘালয় যে কিনা এই রাজ্যের অংশীদারিত্ব করছে গেল। এবং তাহলে আমাদের থিম, যেটা অনেক সময় ইম্পর্টেন্ট থাকে, যে মেলা বা কোনো অনুষ্ঠানের নির্দিষ্ট থিম কি, এই সুরজকুন্ড মেলা যার থিম 2026-এর থিম আমরা যদি দেখি, সেই থিমটা কিন্তু রয়েছে লোকাল টু গ্লোবাল। লোকাল টু গ্লোবাল হয়ে আছে থিম, ঠিক আছে। আচ্ছা, এখানে কিন্তু এর পাশাপাশি আমরা যদি দেখি, এই এই তো ছিল মানে কোথায় হচ্ছে এবং এটা কততম এডিশন এটাও বলে দিই, সেটা হচ্ছে 39 এডিশন কিন্তু এই বছর অনুষ্ঠিত হচ্ছে, কেমন? তাহলে কয়েকটা পয়েন্ট আমরা পেলাম, সেটা কিন্তু একটু দেখে নেবে। কি কি বললাম? হরিয়ানার ফরিদাবাদে হচ্ছে, পার্টনার স্টেট হিসাবে রয়েছে উত্তরপ্রদেশ এবং মেঘালয়, এবং কান্ট্রি হিসাবে রয়েছে ইজিপ্ট। এবছরের থিম হচ্ছে লোকাল টু গ্লোবাল এবং কততম এডিশন? এটা হচ্ছে 39 এডিশন। ক্লিয়ার? ক্লিয়ার তো? চলো নেক্সট প্রশ্নে যাই, আজকে একটু ফাস্ট ফাস্ট করবো। দেখো, এখানে দেখতেই পাচ্ছ যে এখানে লোকেশন রয়েছে ফরিদাবাদ হরিয়ানা, থিম রয়েছে লোকাল টু গ্লোবাল, ইভলিউশন ফ্রম লোকাল টু ভোকাল, স্ট্র্যাটেজিক পার্টনার কান্ট্রি রয়েছে ইজিপ্ট এবং পার্টনার স্টেট রয়েছে উত্তরপ্রদেশ এবং মেঘালয়। ইকোনমিক কনটেক্স হচ্ছে স্মার্ট SMA ইনিশিয়েটিভ ফর ওম্যান আর্টিস্টিয়ান, ওম্যানদের জন্য কিন্তু একটা আলাদা ইনিশিয়েটিভ আমরা দেখতে পাচ্ছি। এবং যেটা ভারত বিস্তার, যার উল্লেখ রয়েছে আমাদের বাজেটে, সেই ভারত বিস্তার নিয়েও কিন্তু এখানে বুস্টিং কোকা এবং ক্যাশিও কাল্টিভেশন, সেটাও কিন্তু ইনক্লুডেড রয়েছে। চলো পরবর্তী প্রশ্ন কি বলছে। কোন দেশ অপারেশন হিরো ফেজ 2 চালু করেছে? ইউএসএ, পাকিস্তান, ইন্ডিয়া নাকি বালুচিস্তান? কি বলছে? কোন দেশ অপারেশন ফিরোজ ফেজ 2 চালু করেছে? এখানে সত্যি কথা বলতে আমাদের কোনো ভূমিকা নেই, হ্যাঁ, কারণ এটা পাকিস্তানের বিরুদ্ধে, পাকিস্তান বলতে পারো। সেটা হচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে এই ফেজ 2 যে অপারেশন, সেটা চালিয়েছে কারা? বালুচিস্তান।
বালুচিস্তান লিবারেল আর্মি, BLA, BLA, বালুচিস্তান লিবারেল আর্মি, যেটা কিনা পাকিস্তানের আর্মিদের উপরে তারা কি করেছে, অ্যাটাক করেছে। এবং সব থেকে বড় কথা, বেশ দীর্ঘ অনেকটা সময় ধরেই বলা হচ্ছিল যে পাকিস্তানের যে অংশে বালুচিস্তান রয়েছে ওরা নিজেদেরকে সম্পূর্ণভাবে স্বাধীন ঘোষণা করতে চাইছে এবং বলেই যাচ্ছে আমরা পাকিস্তানের পার্ট নই, আমরা আমাদের মতো ইন্ডিভিজুয়ালি থাকবো। তো সেই নিয়ে একটা ঝামেলা। এর আগেও কিন্তু যেখানে গোয়াধার পোর্ট, যদি আমরা ছবিটা দেখি দেখতে পাচ্ছ এই যে গোয়াধার পোর্ট, এই গোয়াধার পোর্টটা কিন্তু ডেভেলপ করছে কারা, চায়না কিন্তু ডেভেলপ করেছে এই পাকিস্তানের গোয়াধার পোর্ট। এবং এই গোয়াধার পোর্টেও এর আগে অ্যাটাক করেছিল, যেখানে কিন্তু যে বিভিন্ন রকমের যারা ইঞ্জিনিয়ার্স রয়েছিলেন, যারা লেবার ওখানে ছিল, তারা কিন্তু এর আগে আহত হয়েছিল। কি বলছে, কনফ্লিক্ট অ্যালার্ট, এখানে টার্গেট করা হয়েছে পাকিস্তান আর্মি, অ্যাপ্রক্স 200 সোলজার রিপোর্টেড কিল, তারা কিন্তু সেখানে মারা গিয়েছে। স্ট্র্যাটেজিক স্ট্রাইক বলতে পারো, গোয়াদার পোর্টেও করা হয়েছিল, চাইনিজ ডেভেলপ করছে, যেটা কিন্তু কোয়েটাতে রয়েছে। আর কি কনটেক্সট ডোজারের ক্ষেত্রে যদি বলি, বালুচিস্তান কিন্তু পাকিস্তানের লার্জেস্ট প্রভিন্সেস এলাকা যদি বলি এরিয়া, এবং দা কোর কনফ্লিক্ট লং স্ট্যান্ডিং ডিমান্ড ফর ইন্ডিপেন্ডেন্স, যেটা একটু আগেই বললাম, অনেকটা সময় ধরে কিন্তু বালুচিস্তান নিজেদেরকে স্বাধীন করে নিতে চাইছে, কিন্তু সেখানে পাকিস্তান কোনোভাবে সেটা করতে দিচ্ছে না। আর এইদিকে যদি দেখি পাকিস্তানের কথায়, আইসিসি কি থেকে ব্যান কিন্তু বাংলাদেশ করেছে T20 ওয়ার্ল্ড কাপ থেকে, এবং স্কটল্যান্ড আমরা দেখেছি অ্যাড হয়েছে। পাকিস্তান কিন্তু থ্রেটেড টু বয়কট, পাকিস্তানও যথারীতি T20 ওয়ার্ল্ড কাপ থেকে কিন্তু বয়কট করেছে, না না বাবা আমরা ভারতে সফর করব না। ঠিক আছে, চলো। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলছে, কোন বছরে গ্র্যামি পুরস্কার শুরু করেছে যা সঙ্গীতের সাথে সম্পর্কযুক্ত? কারণ এটা দেওয়ার একটাই উদ্দেশ্য যে গ্র্যামি অ্যাওয়ার্ড কিন্তু অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে 1959-এ, যেখানে কিন্তু প্রথম গ্র্যামি অ্যাওয়ার্ড দেওয়া শুরু হয়েছিল। তাহলে এখানে আলাদা যে সালগুলো রয়েছে সেটা একটু আমরা দেখে নিই। 1929 থেকে কিন্তু কি দেওয়া শুরু হয়, অস্কার, অস্কার অ্যাওয়ার্ড, যেটা কিন্তু ফিল্মের সেক্টরে দেওয়া হয়। 1949 থেকে যদি দেখি সেটা হচ্ছে এমি অ্যাওয়ার্ড, এবং 1954-এ আমরা যদি দেখি ভারত রত্ন বলতে পারো, আমাদের ভারতীয় যে পুরস্কার সেগুলো কিন্তু দেওয়া হয়, এবং 1959-এ দেওয়া হয় গ্র্যামি অ্যাওয়ার্ড। গ্র্যামি অ্যাওয়ার্ড কোন সেক্টরে, সেটা হচ্ছে মিউজিক, এবং এমি অ্যাওয়ার্ড হচ্ছে টিভি টেলিভিশন ইন্ডাস্ট্রিতে দেওয়া হয়ে থাকে। তো 2026-এ কিন্তু গ্র্যামি অ্যাওয়ার্ডের ঘোষণা হয়ে গেছে, এবং সেখানে এই অ্যাওয়ার্ডটা কোথায় দেওয়া হয় যদি বলি, প্লেস হচ্ছে লস এঞ্জেলেস, যেটা ইউএসএ তে অবস্থিত। লস এঞ্জেলেসে কিন্তু পুরস্কারটি দেওয়া হয়। এখানে দুটো জিনিস আমাদের আরো গুরুত্ব দিয়ে পড়তে হবে, সেটা হচ্ছে 5টা অ্যাওয়ার্ড পেয়েছে। 5টা অ্যাওয়ার্ড পেয়েছে কে, সেটা টোটাল 5টা অ্যাওয়ার্ড কিন্তু পেয়েছে কেন্ড্রিক লেমার। কেন্ড্রিক, নামগুলো ভালো করে লিখে নিও, ঠিক আছে, কেন্ড্রিক লেমার, যিনি 5টি অ্যাওয়ার্ড পেয়েছেন এবং যাকে বলা হয়েছে রেকর্ড অফ দা ইয়ার, রেকর্ড অফ দা ইয়ার। আর কি আমাদেরকে পড়তে হবে, যে এর আগে এবছরের জন্য যদি বলি নমিনেশনে কিন্তু ছিলেন, তার নাম হচ্ছে অনুষ্কা শঙ্কর। অনুষ্কা শঙ্কর, তিনি হচ্ছে নমিনেশনে ছিলেন, ইন্ডিয়ান যিনি নমিনেশনে তো ছিলেন বাট তিনি অ্যাওয়ার্ড পাননি। এর আগে কারা কারা পেয়েছেন, সবার প্রথম ভারতীয় যদি দেখি সেই মানে সূত্রে কিন্তু কে হয়ে যাবে, জাকির হোসেন। জাকির হোসেন পেয়েছেন এ আর রহমানও কিন্তু এই গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছেন। এছাড়াও কিন্তু আরো দুজন রয়েছেন, যার মধ্যে একজন রয়েছে রিক্কি কেজ, এবং আরেকজন হচ্ছে জুবিন মেহতা। যদি লেখাটা নাও দেখতে পাও না তোমরা, আমি মুখে বললাম, খাতায় অবশ্যই করে লিখে নিও, এবছরে 68 এডিশন ছিল, এবং সেখানে মিউজিকের
ফিল্ডে রেকর্ড অফ দ্য ইয়ার করেছে কিন্তু কেনড্রিক লেমার, 5টি উইনার অ্যাওয়ার্ড পেয়েছেন। অ্যালবাম অফ দ্য ইয়ার হয়েছে ব্যান্ড বানি, সং অফ দ্য ইয়ার হয়েছে বিলি এলিস ওয়াইল্ড ফ্লাওয়ার, স্পোকেন ওয়ার্ল্ড অ্যালবামের মধ্যে পেয়েছে কিন্তু দালাই লামা। এক্ষেত্রে কিন্তু এটাও ইম্পর্টেন্ট হয়ে যাবে, দেখবে যে দালাই লামার একটি অডিও বুক যেটা কিন্তু মেডিটেশনের জন্য, সেটাও এবছর গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছে। এবং ইন্ডিয়ান নমিনি কে ছিল, সেটা হচ্ছে অনুষ্কা শঙ্কর। এই পেজের মধ্যে যে কটা দিয়েছি প্রত্যেকটা থেকে আলাদা আলাদা প্রশ্ন কিন্তু আসতে পারে, ঠিক আছে, প্রত্যেকটা থেকে আলাদা আলাদা প্রশ্ন আসতে পারে। আর যদি বলি সং রাইটার অফ দ্য ইয়ার, যদিও এটা নাও আসতে পারে, তাও বলে দিই, সং রাইটার অফ দ্য ইয়ার, সং রাইটার অফ দ্য ইয়ার কে পেয়েছে? অ্যামি এলেন। অ্যামি এলেন। প্রত্যেকটা ইম্পর্টেন্ট, আমি আবারও বলছি, এইভাবে নিজের কারেন্ট অ্যাফেয়ার্স গুলোকে রেডি করো, ঠিক আছে। এই যে দেখতেই পাচ্ছ, জেনারেল মেজর ক্যাটাগরির ক্ষেত্রে সং অফ দ্য ইয়ার হয়েছে বিলি ইলিশ ওয়াইল্ড ফ্লাওয়ার, বেস্ট নিউ আর্টিস্ট হয়েছেন কে? অলিভিয়ান ডেন। প্রডিউসার অফ দ্য ইয়ার হয়েছে কার্কুট, এবং সং রাইটার অফ দ্য ইয়ার হয়েছে কে? আর্মি অ্যালেন। ক্লিয়ার? চলো, কোন বছর ভারত রামসার সম্মেলনের সদস্য হয়েছে? সেটা হচ্ছে বলতে চাইছি আমি গত দিনের ক্লাসেও করিয়েছিলাম, 1971-এ 2 ফেব্রুয়ারি ইরানের রামসার কনভেনশন হয়, এবং সেখানের পর থেকেই সেই যে রামসার সাইট ওয়েটল্যান্ড কনজারভেশন শুরু হয়, এবং এখানে ভারত 1982 সালে যোগদান করে। তার পরবর্তী সময় আমরা যদি দেখি, বর্তমানে কিছু কিছু ইনফরমেশন, যেটা আমরা যদি বলি ম্যাক্সিমাম অল ওভার ওয়ার্ল্ডের মধ্যে কোথায় রয়েছে, সেটা হচ্ছে ব্রাজিলে, সব থেকে বেশি কিন্তু ব্রাজিলে রয়েছে। আর যদি বলি সেকেন্ড সাউথ এশিয়াতে, যদি বলি সাউথ এশিয়ার মধ্যে, সাউথ এশিয়ার মধ্যে কোথায় রয়েছে? সাউথ এশিয়ার মধ্যে কিন্তু রয়েছে ইন্ডিয়াতে বর্তমানে সংখ্যা কতগুলো? 98। এবং ভারতের মধ্যে সব থেকে বেশি কিন্তু রয়েছে তামিলনাড়ুতে, 20টা রামসার সাইট। প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ইম্পর্টেন্ট। এবং এবছর যেটা ওয়েটল্যান্ড ডে বলতে পারি আমরা, তার থিম কি ছিল? তার থিম ছিল ওয়েটল্যান্ড অ্যান্ড ট্রেডিশনাল নলেজ। ওয়েটল্যান্ড অ্যান্ড ট্রেডিশনাল নলেজ, ঠিক আছে, এটা কিন্তু থিম ছিল, এটাও মনে রাখবে। এবং 97 ও 98তম কিন্তু যুক্ত হয়েছে উত্তরপ্রদেশে, একটা রয়েছে, এবং আরেকটা রয়েছে কোথায়? গুজরাটে। একটা হচ্ছে পাটনা বার্ড স্যাংচুরি এবং চান্ডি ধান, যেটা কিন্তু গুজরাটে অবস্থিত, ঠিক আছে। আর ওয়ার্ল্ডের মধ্যে যদি বলা হয় লার্জেস্ট, আমাদের ভারতবর্ষের মধ্যে প্রথম হয়েছিল চিল্কা এবং কেওলাদেও, এবং সব থেকে বড় ভারতের মধ্যে হচ্ছে সুন্দরবন। আর যদি বলে গোটা বিশ্বের মধ্যে সব থেকে বড় কোনটা, সেটা কিন্তু ব্রাজিলের পানটানাল। এটা হচ্ছে গোটা ব্রাজিলের মধ্যে, মানে সরি, যেটা ব্রাজিলে অবস্থিত ওয়ার্ল্ডের মধ্যে, ওয়ার্ল্ডে বিগ বা ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে বড় রামসার সাইট যদি বলা হয় পান্টানাল, যেটা কিন্তু ব্রাজিলে অবস্থিত, ঠিক আছে, এটাও মনে রাখবে। আর কি এখান থেকে আমরা কি কি দেখতে পাই, সেটা হচ্ছে ডেট ফেব্রুয়ারি 2 এটাকে সেলিব্রেট করা হয়। ওয়েটল্যান্ডস অ্যান্ড ট্রেডিশনাল নলেজ হচ্ছে এর থিম। হিস্ট্রি হচ্ছে সাইন 1971, ইন্ডিয়া জয়েন করে 1982-তে। ইন্ডিয়ান সাইটের মধ্যে রয়েছে 98টা। টপ স্টেট তামিলনাড়ু 20টা। ওয়ার্ল্ড লার্জেস্ট হচ্ছে কি? প্যান্টানাল, ব্রাজিল। আর নিউ স্পিসিস যেটা কিন্তু পাওয়া গেছে, আমি পরবর্তী প্রশ্নেই তোমাদের দিকে যাব, তার আগে বলে দিই এটার নাম, এটা কোয়েশ্চেনটা না পরে আছে, আমি আগে বলে দিচ্ছি। নিউ স্পিসিস যার নাম হচ্ছে ডিপ্লোসেন্ট্রাম পলিওসাম অর্কিড ফুল, যেটা কিন্তু পাওয়া গেছে। আমি পরে যে এই প্রশ্নটা পরের দিকে আছে, হ্যাঁ, আমি আগে এটার সাথে যেহেতু অ্যাটাচ হয়ে রয়েছেন তাই তোমাদেরকে বলে দিচ্ছি। ইদুক্কি কেরালার ওয়েস্টার্ন ঘাট হটস্পটে এদেরকে পাওয়া গেছে, এবং এই ওয়েস্টার্ন ঘাট এলাকা ছাড়া এই অর্কিড ফুল অন্য কোথাও পাওয়া যায় না, এবং এটা বিশেষ করে কোনো পাথরের উপর নয়তোবা গাছের ডালের উপরেই জন্মায়, ঠিক আছে। আর এই যে বলা হচ্ছে, যেটা হচ্ছে লিথিওফাইট
এপিফাইট কাদেরকে বলা হয় সেটাও কিন্তু প্রশ্ন তোমাদের সায়েন্সের প্রশ্নে দিতে পারে, যেটা হচ্ছে গ্রোজ অন রকস অ্যান্ড যাদেরকে বলা হয় এপিফাইটিক, যারা গাছের মাঝের মধ্যে উৎপন্ন হয়। আর জিওগ্রাফি নোট হচ্ছে এটা হচ্ছে তোমাদের আনাইমুদি, যেটা কিন্তু ওয়েস্টার্ন ঘাটের মধ্যে অবস্থিত রয়েছে, ওয়েস্টার্ন ঘাটের মধ্যে হাইয়েস্ট পিক তার নাম। আচ্ছা, পরবর্তী প্রশ্ন সেটা হচ্ছে অগ্নি পরীক্ষা অনুশীলন। আজকে একটু ফাস্ট ফাস্ট বলছি, জানি অনেকের মাথার উপর দিয়ে যাবে, বাট যারা রেগুলার ক্লাস করো তাদের কাছে আশা করছি অসুবিধা হবে না। আমি একদম পয়েন্ট করে করে বলছি, তোমরা একটু নোট ডাউন করে নিও। অগ্নি পরীক্ষা অনুশীলন কোন দেশ অংশগ্রহণ করেছিল? এর মধ্যে একটাও নয়, এখানে হবে নান অফ দিস, নান অফ দিস, এটা অপশানে নেই, মানে নান অফ দ্য অ্যাবভ, কোনোটাই হবে না। অ্যাকচুয়ালি আমরা যদি দেখি সেটা হচ্ছে কি এই যে অগ্নি পরীক্ষা, এটা হচ্ছে ডোমেস্টিক এক্সারসাইজ, ডোমেস্টিক এক্সারসাইজ, ডোমেস্টিক এক্সারসাইজ কাদের? সেটা হচ্ছে বিটুইন ইন্ডিয়ান আর্মি এবং আইটিবিপি, আইটিবিপি ইন্ডো তিব্বতিয়ান বর্ডার পুলিশ। দেখে নাও একটু, ডোমেস্টিক এক্সারসাইজ যার নাম, এটা কিন্তু নো ফরেন নেশনস, এর মধ্যে কোনো বাইরের দেশ পার্টিসিপেট করে না, পার্টিসিপেট করছে ইন্ডিয়ান আর্মি এবং আইটিবিপি ইন্ডো তিব্বতিয়ান বর্ডার পুলিশ এখানে পার্টিসিপেট করে। অবজেক্টিভ হচ্ছে টেস্টিং কিসের উপরে? রেডিনেস অ্যান্ড প্যারাশুট উইপন্স অ্যান্ড এয়ার অ্যাসেটস ইন হাই অল্টিটিউড এরিয়ান, অর্থাৎ উচ্চতায় কিন্তু এরা কি করবে, বিভিন্ন যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা মানে অস্ত্র এবং প্যারাশুটস ইউপেন্স দিয়ে কিভাবে কাজ করা যায় সেটারই একটা প্র্যাকটিস বলতে পারো। আর কোথায় হচ্ছে? সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ এবং চায়নার বর্ডারে, অরুণাচল প্রদেশ এবং চায়নার বর্ডারে। যদি আমরা দেখি চায়না এবং ভারতের মধ্যেকার যে বর্ডার, যেটাকে বলি আমরা ম্যাকমোহন লাইন, এক্সারসাইজ নিয়ার চায়না বর্ডার এই লোকেশনে অনুষ্ঠিত হচ্ছে। এবং অরুণাচল প্রদেশ সম্পর্কে যদি আমরা দেখি, দেখতে পাবো এর ক্যাপিটাল হয়ে যাচ্ছে কি ইটানগর, এবং স্টেটহুড পেয়েছে ফেব্রুয়ারি 1987। এবং কি রিভার, অর্থাৎ অন্ধ্রপ্রদেশের মধ্যে যদি বলি কোন, সরি অরুণাচল প্রদেশের হচ্ছে অন্যতম একটি ইম্পর্টেন্ট নদী হচ্ছে ব্রহ্মপুত্র, এবং হাইয়েস্ট পিক কাংটো, হাইয়েস্ট পিক হচ্ছে কাংটো। দেখো আমি তোমাদেরকে যেগুলো লিখিয়ে দিতাম, এখন আস্তে আস্তে সেই নোটগুলো আমি টাইপ করছি এবং সেগুলোই এআই কিন্তু এইভাবে আমাকে বানিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো এতদিন ধরে তোমাদেরকে আমি নিজে লিখে লিখে দিতাম, এবার সেই জিনিসটি সেম হচ্ছে, কারণ আমার হাতের লেখা অনেক খারাপ, তোমরা দেখতে পারো। তো যাই হোক, চলো আর নেক্সট কোশ্চেনের দিকে এগোই। এআই ভিত্তিক রাজ্য বিশ্ববিদ্যালয় কোন জায়গায় গড়ে উঠেছে? এআই ইউনিভার্সিটি, ঠিক আছে, এআই ইউনিভার্সিটি এর আগেও হয়েছে, এর আগেও হয়েছে, সেটা ছিল মহারাষ্ট্রে, মহারাষ্ট্রে এর আগেও কিন্তু এআই ইউনিভার্সিটি রয়েছে। আবার একটা এআই ইউনিভার্সিটি তৈরি হচ্ছে কোথায়? উত্তরপ্রদেশে, উত্তরপ্রদেশের মিরাটে, উত্তরপ্রদেশের কোথায়? মিরাট, উত্তরপ্রদেশের মিরাটে কিন্তু আবার একটা এআই ইউনিভার্সিটি তৈরি হয়েছে, এবং সেটা চৌধুরী চরণ সিং রিসার্চ টেকনোলজি এবং সায়েন্সের ক্ষেত্রে, যার নাম দেওয়া হয়েছে চৌধুরী চরণ সিং রিসার্চ টেকনোলজি এবং সায়েন্সের সেক্টরের জন্য উন্নত করার জন্য। কারা কারা এটার কোন কোন মিনিস্ট্রি? মিনিস্ট্রি অফ এডুকেশন, অবভিয়াসলি এডুকেশন প্লাস মিনিস্ট্রি অফ স্কিল, ওই একজনের কাছেই রয়েছে, সেটা অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে বলে ফেলবে। এবং মিরাটের কথায় আমরা যদি আসি, উত্তরপ্রদেশের মিরাট, এটার কিন্তু যে কোনো খেলাধুলার যন্ত্রপাতি তৈরি করার জন্য বিশেষ নাম রয়েছে মিরাটে। মিরাটের মধ্যে কিন্তু মেজর ধ্যানচাঁদ ইউনিভার্সিটি রয়েছে, এবং নমো ট্রেন, যেটাকে রিজিওনাল ফাস্টেস্ট ট্রেনও বলা হয়েছিল, সেটাও মিরাটে চালানো হয়েছে। এবং এই যে চৌধুরী চরণ সিং এর কথা বললাম, চৌধুরী চরণ সিং, তার নামকরণ করেই, মানে তার মৃত্যু দিবসটাকে কিন্তু 23শে ডিসেম্বর কি পালন করা হয়? কিষাণ দিবস, সরি মৃত্যু নয়, মনে হয় বার্থ অ্যানিভার্সারি, আমি একটু কনফিউজ, তোমরা আমাকে একটু এটা দেখে নিও। চৌধুরী চরণ সিং, সেটা হচ্ছে 23শে ডিসেম্বর কিষাণ দিবস পালন করা হয়। আচ্ছা, আর এছাড়াও আরেকটা যদি দেখি, আরেকটা কিন্তু যেটা হচ্ছে মুম্বাইতে করা হয়েছে, অ্যাডভোকেট ট্রেনিং সেন্টার, মুম্বাইতে কিন্তু একটা অ্যাডভোকেট ট্রেনিং সেন্টার খোলা হয়েছে, যার নাম রাখা হয়েছে ডক্টর, কোথায় লিখি, কোথায় লিখি, কোথায় লিখি বলতো, এখানে, ডক্টর বি আর আম্বেদকর, ডক্টর বি আর আম্বেদকর অ্যাডভোকেট ট্রেনিং সেন্টার, অ্যাডভোকেট ট্রেনিং
সেন্টার, এটা কোথায় খোলা হয়েছে? মহারাষ্ট্রে খোলা হয়েছে। কে কে উদ্বোধন করেছেন? মহারাষ্ট্রের সিএম এবং ফরমার সিজেআই বি আর গাভাই কিন্তু সেখানে কি করেছেন? উপস্থিত ছিলেন এবং উদ্বোধন করেছেন। কোথায় করা হয়েছে? মহারাষ্ট্রের নাভি মুম্বাইতে। এটা ছোট করে নিজেরা নোট ডাউন করে নিও। পরবর্তী প্রশ্ন, কোন রাজ্যে শস্য এটিএম চালু করা হয়েছে? গ্রেন এটিএম লঞ্চ করা হয়েছে কোথায়? বিহার। শুধু বিহারে করা হয়নি, এটা কিন্তু 3টে পাইলট প্রজেক্ট, অর্থাৎ 3 পাইলট প্রজেক্ট শুধুমাত্র বিহারে করা হয়নি, বিহার ছাড়াও ওডিশাতেও এটা করা হয়েছে। অনেক সময় জানো তো, এই যে রেশন ডিলারদের ঘাপলাবাজি কমানোর জন্য অ্যাকচুয়ালি এই ব্যাপারটা করা, যার নাম কি করা হয়েছে? অন্নপূর্তি, অন্ন পূর্তি নাম দেওয়া হয়েছে। এটা একটা পাইলট প্রজেক্ট এবং এটাতে কি করা হবে? একটা এটিএম করা হয়েছে কাদের জন্য? যারা বিলো পভার্টি লাইন, দরিদ্র সীমার নিচে যারা রয়েছে তাদের জন্য এই ব্যবস্থাটা চালু করা হয়েছে। এই এটিএমটা কিন্তু 24x7 চলবে, এটাতে ইন্টারনেট ব্যবস্থা রয়েছে এবং এটা কিন্তু সোলার এনার্জি দ্বারাও চলবে। ডেভেলপ করেছে কারা? ডেভেলপ বাই, এটা তৈরি করেছে কারা? সেটা তৈরি করেছে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম এটা তৈরি করেছে, যেটার হেডকোয়ার্টার রয়েছে রোমে। কত সালে তৈরি হয়েছে? 1961। আমি যে লেভেল অফ কন্টেন্ট তোমাদেরকে প্রোভাইড করছি, যারা একটু ভালো করে বুঝে বুঝে পড়তে পারবে, অন্য কোনো পরীক্ষায় চাপ হবে না, কারণ আমি শুধু একটা কোয়েশ্চেনের অ্যান্সার বলি না। আচ্ছা, আর কি, এই ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম এরাও কিন্তু নোবেল পিস অ্যাওয়ার্ড পেয়েছিল 2020 সালে। ঠিক আছে, এই দিকটাও একটু মনে রেখো। আচ্ছা চলো পরবর্তী প্রশ্নের দিকে যাই। ভারতের কোন রাজ্যে পুনর্নবীকরণযোগ্য শক্তির ক্ষেত্র শীর্ষে রয়েছে? কোন রাজ্য, অর্থাৎ রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে কোন রাজ্য বর্তমানে শীর্ষে রয়েছে? গুজরাট, রাজস্থান, সিকিম নাকি উত্তরপ্রদেশ? তো সেই দিক থেকে কিন্তু এগিয়ে গিয়েছে কে? গুজরাট। এবং আমরা এর আগেও পড়েছি ফার্স্ট সোলার ভিলেজ, সেটা কি? গুজরাটের মোঢেরা, মোঢেরা বা মোঢেরা যেটাই বলো, সেই মোঢেরাকে কিন্তু ফার্স্ট সোলার ভিলেজ হয়েছিল। কি বলছে? যে আমাদের পুরো গোটা ভারতের মধ্যে যে ন্যাশনাল এনার্জি সোর্স যদি বলা হয়, যে টোটালি বলছে যত পরিমাণ পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপন্ন হয়েছে, তার মধ্যে 16.5% এসেছে গুজরাটের থেকে। তাহলে গুজরাটে কত পরিমাণ এনার্জি উৎপন্ন হয়েছে বলতে পারে? সেই গুজরাটে সেখান থেকে বলা হচ্ছে কিন্তু 25,950 মেগাওয়াট এনার্জি, ঠিক আছে, এনার্জি কিন্তু প্রডিউস করেছে গুজরাট থেকে। এছাড়া গুজরাটে যদি আমরা দেখি, এখানে প্রচুর সোলার প্ল্যান্ট রয়েছে, সোলার প্যানেল রয়েছে, বাড়ি বাড়ির ওপরে বসানো উইন্ড ফল যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে দেখতে পাওয়া যায়। এবং বিশেষ করে এই গুজরাটে রিনিউয়েবল এনার্জি পার্ক, গুজরাটে রিনিউয়েবল এনার্জি পার্কও কিন্তু তৈরি করা হবে। এবং এই রিলেটেড একটা যোজনা যেটা হচ্ছে পিএম কুসুম, পিএম কুসুম যোজনা, সেটাও 2000 সোলার পাম্প বসানো হয়েছিল, সোলার যেটা পাম্পের জন্য, সেটাও হচ্ছে 2019 সালে কিন্তু লঞ্চ করা হয়েছিল। আচ্ছা, এর পাশাপাশি এখানে আর বলে দিলাম এইটুকুই। আর কি কি আমরা যদি দেখতে পাই, একটু ইম্পর্টেন্ট জিনিস এই সোর্সে বলে দিই একটুখানি। সেটা হচ্ছে 25শে জানুয়ারি ওয়ার্ল্ড লেপ্রসি ডে, লেপ্রসি ইজ কিউরেবল, এটা হচ্ছে এবছরের থিম। অ্যাকচুয়ালি লেপ্রসি ডেটা প্রত্যেক জানুয়ারি মাসের লাস্ট রোববার সেলিব্রেট করা হয়। 30শে জানুয়ারি যদি দেখি, সেটা হচ্ছে ন্যাশনাল লেভেলে সেলিব্রেট করা হয়, ন্যাশনাল লেপ্রসি ডে। এবং 31শে জানুয়ারি কি সেলিব্রেট করা হয়? ইন্টারন্যাশনাল জেব্রা ডে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। কোন শহরে নতুন প্রজাতির অর্কিড পাওয়া গেছে? এটা তো বলেই দিয়েছি, বললাম যে প্রশ্নটা আমরা পরের দিকে করব। ইদুক্কিতে পাওয়া গেছে। এবং ইদুক্কি কোন জায়গাটায় বললাম? সেটা হচ্ছে ওয়েস্টার্ন ঘাট, ওয়েস্টার্ন ঘাট এলাকাতে। আর এই ফুলটা, এই অর্কিডটার নাম কি দেওয়া হয়েছে সেটাও কিন্তু বলে দিয়েছিলাম, ডিফনজেট্রাম ডাইপ্লোজেন্ট্রাম পপিলোসাম।
যাই হোক, ডাইপ্লোজেন্ট্রাম পপিলোজাম হচ্ছে এই ফুলটার নাম দেওয়া হয়েছে। আচ্ছা, যেটা আরেকটা ইম্পর্টেন্ট তথ্য সেটা হচ্ছে নীলগিরি হিল। নীলগিরি হিলস এর মধ্যে কিন্তু বলা হয় প্রায় 12 বছর অন্তর অন্তর নাকি এক ধরনের ফুল দেখতে পাওয়া যায়, যেই ফুলটার নাম হচ্ছে নীলকুরাঞ্জি। নীলকুরাঞ্জি, নীলকুরাঞ্জি একটি ফুল, যেই ফুলটা কিন্তু বলা হয় নীলগিরি হিলস এলাকায় দেখতে পাওয়া যায়, এবং এটা কিন্তু 12 বছর অন্তর অন্তর নাকি দেখতে পাওয়া যায়। আচ্ছা, রক্স এর উপরে জন্মায়, ওই ছবিটা তোমরা আরেকবার একটু দেখে নিও, ওই ছবি থেকেও নোটটা করে নিতে পারো। আর অবশ্যই যেটা হচ্ছে ওয়েস্টার্ন ঘাটের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি, যার উচ্চতা হচ্ছে 5695 মিটার পর্যন্ত বিস্তৃত। চলো পরবর্তী প্রশ্নের দিকে আমরা এগোই। পরবর্তী লাস্ট প্রশ্ন আজকের, সেটা হচ্ছে থাইল্যান্ড মাস্টার্সে প্রথম BWF সুপার 300 শিরোপা জিতেছেন দেবিকা সিহাগ। তিনি হরিয়ানা থেকে বিলং করে, এটা কিন্তু ব্যাডমিন্টন, হ্যাঁ, হরিয়ানা। আর ওই আরিয়ানা সাভালেঙ্কার ক্ষেত্রে সেটাও আমি দিয়ে দিয়েছি, দেখো ব্যাডমিন্টন এবং টেনিসের কিছু জিনিসের ডিফারেন্স রয়েছে। ব্যাডমিন্টনে জিতেছে, খেলাটির নাম হচ্ছে থাইল্যান্ড মাস্টার্স। থাইল্যান্ড মাস্টার্স জিতেছে হচ্ছে দেবিকা সিং, তিনি হরিয়ানা থেকে বিলং করেন, এবং অপোনেন্টে ছিল কে, গো জিন উই। গো জিন উই তাকে হারিয়ে কিন্তু জিতেছে। আর টেনিসের কাপ আমরা রিসেন্টলি দেখলাম, যেটা অস্ট্রেলিয়ান ওপেন 2026 কিন্তু অলরেডি অনুষ্ঠিত হয়ে গেছে। মেন্সদের মধ্যে জিতেছে কার্লোস আলকারাজ নোভাককে হারিয়ে, এবং ওমেন্সদের উইনারের মধ্যে আরিয়ানা সাভালেঙ্কা নয়, এটা ভুল এসেছে, ওমেন্সদের মধ্যে কিন্তু আরিয়ানা সাভালেঙ্কা জেতেনি, সেটা জিতেছে হচ্ছে গিয়ে এলেনা এলেনা রায়বাকিনা রায়বাকিনা, ঠিক আছে, এটা একটু তোমরা দেখে নিও, আমি আগের দিনই ক্লাসে করিয়েছিলাম। এলেনা দিবিকিনা সেটা বলেছিলাম, এবং আরিয়ানা সাভালেঙ্কাকে হারিয়ে কিন্তু জিতেছে, ঠিক আছে। তো এই ছিল তোমাদের আজকের কারেন্ট অ্যাফেয়ার্স এর সমস্ত কোয়েশ্চেন। আমি কোনো কিছুতে কমতি রাখি না, সেটা আমি থাকি বা না থাকি, যখন যতটুকু আমি মনে করি আমার 100% টুকু তোমাদেরকে কিন্তু আমি বুঝিয়ে দিই। তো এই ছিল। আর যারা যারা আমাদের পেড ব্যাচে চাইছো জয়েন করতে, আমাদের WBSSC গ্রুপ সি এন্ড ডি এর অটল এবং আরেকটা হচ্ছে নিশ্চয় ব্যাচ, এখানে কিন্তু আমরা সম্পূর্ণ মানে পুরো সিলেবাস ওয়াইজ রিভিশন হচ্ছে, শুরু হয়ে গেছে, এবং সেখানে কিন্তু তোমরাও চাইলে জয়েন করতে পারো। যারা যারা এর আগে অলরেডি সুপার পাস নিয়ে রেখেছো তাদের জন্য দরকার নেই, তারা এমনিই পেয়ে যাবে। আর যারা যারা নিতে চাইছো 7557050299 এই নাম্বারে আমার সাথে একটা যোগাযোগ করে নিও। NITI এই কুপন কোডটা ইউজ করো ফর ম্যাক্সিমাম ডিসকাউন্ট। যদি মনে করো 3 মাসের জন্য নেবে তাহলে 429 পড়বে, যদি মনে করো 12 মাসের জন্য 1399, এবং 18 মাসের জন্য কিন্তু পড়বে 1799, ঠিক আছে। তো দেরি না করে ঝটপট তোমরা কিন্তু জয়েন করে যাও। আর এর পরে নিলে তোমাদেরই লস। 1 টাকা ট্রায়ালের কথা তো সব সময় বলে আসছি, যদি চাও 1 টাকা দিয়ে ট্রায়াল নিয়ে আগে দেখে নিতে পারো, কেমন। তো আচ্ছা, ওয়ান লাইনারে রয়েছে চক্র সেন্ট্রাল অফ এক্সিলেন্স, যেটা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া SBI রিসেন্টলি অ্যানাউন্স দ্য লঞ্চ অফ চক্র সেন্ট্রাল অফ এক্সিলেন্স অফ financing sunrise sectors that are critical to India's economic development. Chakra stands for কি? C for cell chemistry, H for hydrogen, A for advanced computing data, K for কারিশমাটিক লিভিং, যেটা স্মার্ট ইনফ্রাস্ট্রাকচারের কথা বলা হয়েছে, আর ফর রিনিউয়েবল এনার্জি এবং ভেহিকলস, আর এ ফর অ্যাডভান্স ইলেকট্রনিক্স। তো এইটা হচ্ছে চক্র। এই চক্রর ফুল ফর্মটা তোমরা একটু নোট ডাউন করে নিও, চক্রতে কোনটাতে কি বলা আছে, কেমন। আচ্ছা, আরব ল্যাঙ্গুয়েজ রিসেন্টলি কিন্তু এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার মিট করেছেন, আমাদের ফরেন মিনিস্টার অফ আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার, ফরেন মিনিস্টার অফ আরব ল্যাঙ্গুয়েজ মেম্বার স্টেট, এবং একটা ডিসকাশন করেছেন টু ডেভেলপ টাইজ উইথ ওয়েস্ট এশিয়া এবং সিচুয়েশন ইন দ্য রিজিয়ন। এখন বুঝতেই পারছো আমাদের যে গ্লোবালি যে সিচুয়েশনে চলছে, এবং রিসেন্টলি যে নিউজটা কিন্তু বলেছে যে ট্রাম্প সেই 50% যে টেরিফটা ছিল সেই টেরিফটাকে কমিয়ে কিন্তু 18%-এ নিয়ে আসতে চলেছে। এই নিউজটাও কিন্তু রিসেন্টলি পাওয়া গেছে, ঠিক আছে। এটা তোমাদের আগামী কালকের হোমওয়ার্ক।
প্রত্যেকে হোমওয়ার্কটা কিন্তু কমেন্টে জানাবে, কেমন? তো চলো, এখানে তো বলেই দিলাম আমাদের সমস্ত ব্যাচগুলো তোমাদের সামনে দিয়েছি, এবং চাইলে তোমরা জয়েন করে যেতে পারো। এটা আগের দিনের ক্লাসের হোমওয়ার্ক ছিল। আর আমি যেই সময় এই পিপিটিটা রেডি করেছি সেখানে কিন্তু তোমাদের এই কমেন্টের অ্যান্সার আমি দেখাতে পারলাম না, মানে যারা যারা দিয়েছো আমি অ্যান্সারটা বলে দিয়েছি। অনেক ধন্যবাদ। এটা আমাদের অফিসিয়াল টেলিগ্রাম, চাইলে জয়েন হয়ে যেতে পারো। আর অবশ্যই ডেসক্রিপশনে আমার টেলিগ্রামের লিঙ্কটা দেওয়া থাকবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, কমেন্ট করে হোমওয়ার্কটা কিন্তু অবশ্যই জানাবে। দেখো, রেকর্ড হোক বা লাইভ, আমার কন্টেন্টে এতটুকু খামতি থাকবে না। আমার তরফ থেকে তোমাদের জন্য সবটুকু রেডি করে দিয়ে গেলাম, প্রত্যেকে পুরোটা কিন্তু নোট করবে, কেমন? সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে লাইভ ক্লাসে নেক্সট দিন। সবাই ভালো থাকবে, টাটা।